আচ্ছা, তোমরা দশ মহাবিদ্যার নাম নিশ্চয়ই শুনেছ। মহামায়া আদ্যাশক্তির 10টি ভয়ঙ্কর রূপ। সেখানে শেষ অথবা দশম মহাবিদ্যাকে চেনো? তিনি হলেন দেবী কমলা। নিবারণ ভট্টাচার্য লোকটা যে কেবল একজন লোকের বাড়িতে সাধারণ যজমানি করে খাওয়া ব্রাহ্মণ নন, সেটা ওনার একের পর এক অদ্ভুত কাহিনী শুনে ইদানিং আমি বুঝতে পারছি। তবে তার আগে বলি, লোকটার সঙ্গে আমার পরিচয় হলো কি করে। আজ থেকে প্রায় মাস চারেক আগে আমার বউ পারমিতার এক বড় অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল। পারমিতা অন্ধকারে খুব ভয় পেত। ঘরের আলো নিভিয়ে কখনো ঘুমোতে পারত না। আমার আবার চড়া আলো তো দূরস্থান, এমনকি নাইট বাল্বের আলোতেও ঘুম আসে না। আলো না নিভিয়ে ঘুমোলে আমার চোখের পাতা এক করতে পারি না আমি। আর আলো নেভাতে গেলেই পারমিতা ভয়ে চিৎকার করে উঠত। এই ভয়ের কারণ জিজ্ঞাসা করলে একদিন আমার গায়ের কাছে গুটিসুটি মেরে সে বলল, তুমি আলোটা নেভাবে না, আমার অন্ধকারে থাকতে ভীষণ ভয় করে। অন্ধকারে কে যেন আমাকে স্পর্শ করে, যেন আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। খুব নোংরা, ঘিনঘিনে, স্যাঁতস্যাঁতে স্পর্শ। আমার খুব ভয় করে গো, আমার ভালো লাগে না। তুমি প্লিজ আলোটা নিভিও না, প্লিজ আরে দূর, প্লিজ। কি সব বলছো পাগলের মতো? এরকম আবার হয় নাকি? প্রথম প্রথম আমার শুনে কেমন যেন পাগলের প্রলাপ বলেই মনে হয়েছিল। ভেবেছিলাম পারমিতার মাথায় কোনো সমস্যা দেখা দিল কিনা। কিন্তু দিন দিন সমস্যাটা একটা গভীর আকার ধারণ করল। পারমিতা দিনের বেলাতেও কেমন যেন ভয়ে কুঁকড়ে পড়ে থাকত। বাড়িতে সদস্য বলতে আমরা স্বামী স্ত্রী দুজনে, সন্তান সন্ততি নেই। আমি অফিস বেরিয়ে গেলে পারমিতা বাড়িতে একাই থাকত। ওর তখনও নাকি খুব ভয় করত। দিন দুপুরে ওকে নাকি কেউ আড়াল থেকে দেখে। ঘুমোতে গেলেও ঘিনঘিনে আঙুলের স্পর্শ দিয়ে ওকে অনুভব করে। অথচ জিজ্ঞেস করলেই পারমিতা বলতে পারে না যে তাকে দেখতে ঠিক কেমন। কিন্তু তার গা থেকে কেমন যেন পচা আঁশটে একটা দুর্গন্ধ পায় পারমিতা। অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছিল। আমার সুস্থ স্বাস্থ্যবতী বউটা ক্রমেই যেন শুকিয়ে চালচুলোহীন এক উন্মাদে পরিণত হচ্ছিল। ওই যে ও আবার এসেছে। না না না, না না না, আমায় ছো না, ছো না, আমায় আমায় ছো না। একা একা বিড়বিড় করে বকতে থাকে। ও নাকি ঘরের মধ্যে কাকে দেখতে পায়, আবার সে নাকি তাকে দেখতেই আসে। এমন সব লোম খাড়া করে দেওয়ার মতো কথা বলতো সবসময়। প্রথম দিকে এগুলোকে পাত্তা না দিলেও পরে পারমিতার মুখ থেকে সব কথা শুনে আমারই বেশ ভয় করতে আরম্ভ করেছিল। আমাদের অর্থাৎ মানুষের মন যখন কোনো কিছুর যুক্তি খুঁজে পায় না, ঠিক তখনই অলৌকিককে বিশ্বাস করতে আরম্ভ করে। এই সব কিছু যখন বিফলে যায়, তখন আধি দৈবিক বা আধি ভৌতিক শক্তির সহায়তার খোঁজ করে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে মানুষ। আর এই খোঁজ করতে গিয়েই আমার পরিচয় হলো নিবারণ ভট্টাচার্যের সঙ্গে। আমাদের অফিসের এক বন্ধুস্থানীয় কালিগ, যাকে পারমিতার সমস্যার কথা জানিয়েছিলাম, সে একদিন অফিসের লাঞ্চ ব্রেকে আমাকে বলল, এই পার্থ, রবিবার কোনো কাজ আছে তোমার? না, কেন বলতো? তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। শিয়ালদহ মেন লাইনে ব্রহ্ম শাসন বলে একটা জায়গা আছে, গ্রামই বলা চলে। ওখানে আমার পরিচিত একজন সৎ ব্রাহ্মণ ভদ্রলোক আছেন। লোকটার এইসব ব্যাপারে ক্ষমতা কিন্তু ব্যাপক। কেসটা আমার কিন্তু নর্মাল লাগছে না। এভাবে ফেলে রাখলে বৌদির কিন্তু বিপদ হতে পারে। একবার দেখোই না চেষ্টা করে, কাজ না হলে আর যাবে না। আমার তখন বানে ভেসে যাওয়া পিঁপড়ের মতো অবস্থা। বউয়ের সুস্থতার জন্য যা খড়কুটো পেয়েছি আঁকড়ে ধরেছি। সেই কালিগের সঙ্গে পরের রবিবার রওনা হয়েছিলাম ব্রহ্মশাসনে নিবারণ ভট্টাচার্যের বাড়িতে। উঁচু লম্বা ফর্সা নিতান্ত সাদামাটা চেহারার সজ্জন, মিষ্টভাষী অথচ
গম্ভীর কণ্ঠস্বরের অধিকারী লোকটাকে দেখে আমার প্রথম দর্শনেই ভীষণ সম্ভ্রম হয়েছিল। তাকে সবটা খুলে বলতে তিনি ওই দিনই রওনা হয়েছিলেন আমাদের সঙ্গে। বাড়িতে এসে পারমিতাকে দেখেই প্রথমে যে কথাটা উনি বললেন সেটা আমার এখনো মনে আছে। এক অত্যন্ত খারাপ অপশক্তি ওর সঙ্গ নিয়েছে। হয় সে নিজেই এসেছে, নয়তো কেউ তাকে চালনা করেছে। এভাবে চলতে থাকলে আর বেশি দিন বাঁচবে না তোমার স্ত্রী। ঠাকুরমশাই, আপনি আপনি কিছু একটা বিহিত করুন ঠাকুরমশাই। পারমিতাকে বাঁচান দয়া করে। বেশ, আমাকে এক রাত্রি সময় দাও। কি যে এক ভরসার বাণী ছিল সেই কথার মধ্যে, আমি একেবারে শান্ত হয়ে গিয়েছিলাম। সেদিন রাতে নিবারণ ভট্টাচার্য আমাদের বাড়িতে বিভিন্ন রকমের অদ্ভুত সব উপকরণ দিয়ে একটা যজ্ঞ করলেন। সারা রাত অগ্নিকুণ্ডে হোম করলেন তিনি। তিনি বসেছিলেন পারমিতার ঘরের দরজার বাইরে। সারা রাত ধরে আমার বউ তারস্বরে চিৎকার করে গেল, বন্ধ ঘরে সে ছাড়া আর কেউ নেই। এমন নির্দেশ নিবারণ ভট্টাচার্য নিজেই দিয়েছিলেন আমায়। আর সত্যি কথা বলতে সে রাতের কথা আমি কোনোদিনও ভুলব না। নিবারণবাবুর পাশে বসে আমি টের পাচ্ছিলাম উনি উদ্ভট সব মন্ত্র বলে হোমে আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে কখনো তাপমাত্রা কমে যাচ্ছে, তো আবার কখনো বেড়ে যাচ্ছে। কখনো এই ভাদ্র মাসের পচা গরমে ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো আবার কখনো অমানবিক কণ্ঠে কেউ চিৎকার করে কাঁদছে, যে কণ্ঠ আমার পারমিতার নয়। আর সেদিন আমি বিশ্বাস করেছিলাম যে আমাদের প্রচলিত ধ্যান ধারণার বাইরেও অন্য একটা জগৎ আছে, যাদের খবর আমরা সাধারণ মানুষেরা কিছুই জানি না। তারপরে ভোরের আলো ফুটতেই বন্ধ ঘরের দরজাটা খুলে দেখা গেল পারমিতা অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। জ্ঞান ফেরানোর পর আজ অবধি একদিনও সে বলেনি যে তাকে অন্ধকারে কেউ স্পর্শ করে বা কেউ তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা, নিবারণ ভট্টাচার্য এই কাজের জন্য আমাদের কাছ থেকে একটা পয়সাও নেননি। টাকা দিতে চাইলে তিনি হাত তুলে বলেছিলেন, বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য আমি কখনো হাত পেতে পয়সা নিই না। গুরুর বারণ আছে। হ্যাঁ, তবে ভালোবেসে কিছু খাওয়াতে চাইলে খাওয়াতে পারো। আমি পেটুক মানুষ, খেতে খুব ভালোবাসি। আর সত্যি কথা বলতে সেই থেকেই নিবারণ ভট্টাচার্যের ওপরে আমার একটা অসম্ভব শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জন্মায়। তারপরে দুবার তিনি এসেছিলেন আমাদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে। পারমিতা ভালো মন্দ রান্না করে ওনাকে খাইয়েছিল। আমিও মাঝে মধ্যেই সপ্তাহান্তে ছুটি পেলে ভোরবেলায় শান্তিপুর লোকাল ধরে চলে যেতাম ব্রহ্ম শাসন। তবে নিবারণ ভট্টাচার্যের সঙ্গে আমার বয়সের পার্থক্য অনেকটা হলেও একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল ওনার সঙ্গে। বেশিরভাগ সময়ে উনি বাড়িতেই থাকেন, ফোন টোন ব্যবহার করেন না, তাই হঠাৎ করেই গিয়ে হাজির হতে হয়। ওনার সঙ্গে বসে গল্পগাছা করি, খাওয়া দাওয়া করি। উনি ঘুরে ঘুরে ওনাদের বিশাল বাড়ির বাগান দেখান আমাকে। তারপর বিকেলে আবার শান্তিপুর লোকাল ধরে কলকাতা। এই কয়েকবার যাতায়াত করতে একটা জিনিস বুঝেছি, এই লোকটার অভিজ্ঞতার ভাণ্ডার বিরাট বড়। চেহারায় যদিও কোনো তান্ত্রিক বা সাধকের ছাপ নেই, তবে তন্ত্র সাধনায় এ লোকের অবশ্যই কিছু না কিছু সিদ্ধি আছেই। তিনি অনেক কিছু দেখতে বা বুঝতে পারেন যা সাধারণ মানুষের দৃষ্টিতে ধরা পড়ে না। আর মূলত গল্প শোনার লোভেই আমি এখানে আসি, বিচিত্র সব অভিজ্ঞতা শুনতে। আর নিবারণবাবুও বলে যান অক্লেশে ঘন্টার পর ঘন্টা। আমি ওনার ক্ষমতা নিজের চোখে দেখেছি। উনি যে সবকটা ঘটনা বলেন তা অবিশ্বাস করার ক্ষমতা আমার নেই। এমনই এক রবিবারের দুপুরে ওনার সঙ্গে দুটো ডাল ভাত খেয়ে ওনার ঘরের আরাম কেদারায় বসে গল্প করছি। নিবারণবাবুর গিন্নি একটা প্লেটে করে দই আর মিষ্টি নামিয়ে রেখে গেলেন। খেতে খেতে চোখে পড়ল নিবারণবাবুর খাটের পাশে টেবিলের উপরে হাজারটা জিনিসের মধ্যে রাখা একটা ৬-৭ ইঞ্চি কালো পাথরের মূর্তির ওপর। এ ঘরে আমি আগেও এসেছি, বসে গল্প করেছি, কিন্তু কখনো ওই জিনিসটায় চোখ পড়েনি। মূর্তিটা বেশ অন্যরকম। খাওয়া দাওয়া থামিয়ে নিবারণ ভট্টাচার্যকে ওটার দিকে দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করলাম, ওই যে ওটা কিসের মূর্তি ঠাকুরমশাই? উনি মূর্তিটা দেখে আমার দিকে তাকিয়ে বললেন, কেন, চিনতে পারছো না?
আমি আবারও মূর্তিটা ভালো করে দেখলাম। বেশ বড়সড় ভুঁড়িওয়ালা গোঁফওয়ালা একটা পুরুষ দেবতার মূর্তি। এক হাতে একটা ঘট, তাতে ওগুলো কি ভর্তি? মোহর। অপর হাতে আশীর্বাদ দিচ্ছেন। মাথায় একখানা বিরাট মুকুট। ধুর, তোমরা চেনা দেব দেবতার বাইরে কারোরই খবর রাখো না দেখছি। ইনি হলেন ধনরাজ কুবের। আমার এক বাল্য বন্ধু উড়িষ্যা গিয়েছিল ঘুরতে, সেই নিয়ে এসেছে ওখান থেকে আমার জন্য। এবারে আমি আবার উঠে গিয়ে মূর্তিটা ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। আনমনেই বললাম, ও আচ্ছা, কুবেরের মূর্তি তো কখনো আগে দেখিনি। কি করেই বা দেখবে? কুবেরের মূর্তি সব জায়গায় তো পূজিত হয় না, সকলে করেও না, ভয় পায়। ভয় পায়? কেন ভয় পায় কেন? শুনেছি তো কুবেরের প্রচুর ধনসম্পদ, টাকা পয়সা। তাহলে এখানে ভয় পাওয়ার কি হলো? তুমি কি জানো এই কুবের দেবতা আসলে ঠিক দেবতা নন। মানে বায়ু, অগ্নি এদের মতো ইন্দ্রাদি দশদিকপাল দেবতার মধ্যে একজন, কিন্তু ইনি হলেন আসলে একজন যক্ষ। না, এটা তো জানতাম না ঠাকুর মশাই। আচ্ছা, ধনসম্পদ পাহারা দেয় যে যক্ষ, সেই রকম? একদমই তাই। প্রজাপতি ব্রহ্মার থেকে এদের সৃষ্টি। স্বর্গলোকের সমস্ত ধন সম্পদ পাহারা দেয় এরা। এদের রাজা হলেন কুবের। হিমালয়ের অলকাপুরীতে তাঁর সাম্রাজ্য। ধনদাতা দেবতা। কুবেরকে প্রসন্ন করতে পারলে প্রচুর ধন সম্পদের অধিকারী হওয়া যায়। তবে ধন সম্পদের জন্য কখনো তার পুজো করা গৃহী মানুষের ঠিক নয়, কারণ কুবের মঙ্গলময় দেবতা নন। তিনি যে ধন সম্পদ দেবেন তা তোমার জীবনকে বিপথগামী করে তুলবে। ধন সম্পদের জন্য সর্বদা লক্ষ্মী আরাধনাই প্রশস্ত, কারণ মা লক্ষ্মী তোমায় অর্থের সঙ্গে সঙ্গে জীবনে ভারসাম্য দেবেন। মা লক্ষ্মী জানেন তোমার জীবনে বেঁচে থাকার জন্য ঠিক কতখানি অর্থের প্রয়োজন। কুবের কিন্তু তা জানে না। বুঝলে পার্থ? আমি আবার দই আর মিষ্টির প্লেটটা হাতে নিয়ে বসে পড়লাম চেয়ারে। মুগ্ধ চোখে মূর্তিটা দেখতে দেখতে বললাম, ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আপনার মুখ থেকে এই যে সব তথ্যগুলো জানতে পারি, সাধারণ জীবনযাপনের সব বাইরে, বুঝলেন? আর এর জন্যই তো এত দূরে বারবার ছুটে আসা, জানেন তো ঠাকুর মশাই। আচ্ছা, যক্ষদের ব্যাপারে আরেকটু বলুন না শুনি। তা কি শুনবে যক্ষদের ব্যাপারে? এদের পুজো টুজো করে তুষ্ট করার কথা ভাবছো নাকি? হ্যাঁ? না না ঠাকুর মশাই, যে ঝামেলা পোয়ালাম কিছুদিন আগে, আপনি না থাকলে আমাদের সংসারটাই ভেসে যেত। আর এসবের প্রতি হাত বাড়ানোর কোনো ঝোঁক আমার নেই, বুঝলেন? শুধু ওই একটু তথ্য জানতে চাইছি আর কি। যক্ষ যেমন আলাদাভাবে একটি প্রজাতি, তেমনি বিশেষ তান্ত্রিক ক্রিয়া দ্বারা যক্ষ তৈরিও করা যায়। ধরো কারোর প্রচুর টাকা পয়সা হয়ে গিয়েছে, ব্যাংকে রাখতে পারছে না ইনকাম ট্যাক্স দেওয়ার ভয়ে, বাড়িতেও রাখতে পারছে না চুরি হয়ে যাওয়ার ভয়ে। তখন সে কি করে? যদি সঠিক প্রক্রিয়া এবং ব্যাপারটার সম্বন্ধে জেনে থাকে, তবে যক্ষদেরকে তার ধনসম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দেয়। তার বিশেষ প্রক্রিয়া আছে বই কি, গুপ্ত প্রক্রিয়া, এবং অবশ্যই ভয়ঙ্কর বটে। এইভাবে সেই যক্ষ তার ধনসম্পদ রক্ষা করে চলে আজীবন। কোনো কাক পক্ষীতেও সেই ধনের সন্ধান পায় না, সে নিজে এবং তার বংশধর ছাড়া। তারপরে কিছুক্ষণের জন্য তিনি থামলেন। কি একটা যেন মনে করার ভঙ্গিতে গোঁফে হাত বুলিয়ে বললেন, আমার এই ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতার তো কোনো কমতি নেই। আজ থেকে বহু বছর আগে আমি এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম, জানো? শুনতে চাইলে বলতে পারি। আমি চামচ দিয়ে প্লেটের শেষ দইটুকু মুখে পুরে দিয়ে একেবারে আরাম কেদারার উপরে পা তুলে বসলাম। আরে,
আরে নিশ্চয়ই ঠাকুরমশাই, আপনার মুখের সব অদ্ভুত ঘটনা শুনবো বলেই তো এত দূরে ছুটে আসা। আচ্ছা ঠাকুরমশাই, তা আপনি নিজের চোখে যক্ষ দেখেছিলেন? নিবারণ ভট্টাচার্য একটা বালিশ টেনে নিয়ে কোলের ওপরে রাখলেন। বোঝা যাচ্ছে তিনি এবারে চিত্তাকর্ষক কিছু শোনাতে চলেছে। যক্ষ দেখেছিলাম কিনা সেটা তোমাকে এখনই বলবো না, তবে কাহিনীর এক ফোঁটা অংশ আমি বাড়িয়ে বলছি না, এটুকু তোমায় বলতে পারি। কাহিনীটা শোনো মন দিয়ে, তাহলেই বুঝতে পারবে। ঘটনাটা আজ থেকে প্রায় 22-23 বছর আগেকার। বাউন্ডুলের জীবন শেষ করে তখন সবে বিয়ে করে সংসার বেঁধেছি। মেয়ে হয়নি তখনও। বাবা মা তখনও জীবিত আছেন। এর আগে ঘুরে বেড়াতাম শ্মশানে শ্মশানে গুরুর খোঁজে। সমুদ্র হিমাচল ঘুরে বেরিয়েছি। মন্দিরে ভোগ খেতাম, মন্দিরের বারান্দায় শুয়ে থাকতাম। এ ভারত ভূমিতে তীর্থস্থানে মানুষের অন্নের অভাব হয় না। এই করে করেই কিছু বিদ্যে রপ্ত করলাম। তবে বাবা মার বয়স হচ্ছিল, বাড়ির জন্য মন কেমন করত, তাই বিয়ে করে সংসারী হওয়া। তবে গুরুর শেখানো বিদ্যে ভুলে যায়নি। এদিক ওদিক থেকে ডাক এলে যাই ওই পুজো শ্রাদ্ধ শান্তি সস্তায়নের জন্য। অলৌকিক উপদ্রব হলে প্রতিকার করে দিয়ে আসি। নাম ডাক একটু হয়েছে তখন এই বিষয়ে। একদিন এরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বৈঠকখানায় বসে একটা তিব্বতী তন্ত্রের বই খুলে পড়ছি। এমন সময় গিন্নি এসে বলে গেল, কই গো, শুনছো? এই ভর দুপুরবেলা একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বড্ড নাচরবান্দা মানুষ, বলছে দেখা না করে কিছুতেই যাবে না। একবার বাইরে এসে দেখো তো কি ব্যাপার। বাইরে গিয়ে দেখলাম বারান্দার সিঁড়ির উপর উঠে বসে আছে একজন ভদ্রস্থ চেহারার নিপাট পরিচ্ছন্ন জামা কাপড় পরা এক ভদ্রলোক। তার সামনে গিয়ে দাঁড়াতেই প্রথম প্রশ্নের সম্মুখীন হলাম। আগে আপনি কি নিবারণ ভট্টাচার্য? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। লোকটি বলল, একটু ভিতরে আসতে পারি? কিছু দরকারি কথা ছিল আপনার সাথে। আমি তাকে বৈঠকখানায় নিয়ে এসে বসালাম। লোকটির চেহারা অতি ভদ্র এবং সজ্জন মনে হলো। তখনকার দিনে বেশ অবস্থা সম্পন্ন বাঙালি ছাড়া এমন খুব একটা দেখা যায় না। তবে পোশাক আশাকে কোনো বাড়তি বড়লোকির ছাপই নেই। বয়স 40-এর কাছাকাছি হবে। চেহারা মোটের ওপর ছিপছিপে, চিকনের ধুতি পাঞ্জাবি পরা, কাঁধে একটি মলিন ব্যাগ ঝোলানো। আপাদমস্তক দেখে একটি বাচ্চা ছেলেও বলে দিতে পারবে ইনি অত্যন্ত সরল। কোনো বাড়তি ঘোরপ্যাঁচ নেই এর মনে। বৈঠকখানায় বসে লোকটি কোনো রকম ভনিতা না করে আসল প্রসঙ্গে চলে গেল। আগে ঠাকুর মশাই, আমার নাম ভবানী চরণ ভট্টাচার্য। থাকি রামপুর হাটে। রামনগর বলে একটা ছোট গ্রাম আছে ওই লাইনে। ওখানেই এই অধমের ভদ্রাসন। আপনার ঠিকানা জোগাড় করলাম রণদা শঙ্করের কাছ থেকে। চিনতে পেরেছেন তো? ওই যে কাটোয়া লাইনে রামনগর গ্রামে যাদের পরিবারকে আপনি পিশাচের উপদ্রব থেকে মুক্ত করেছিলেন, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? তা রণদাকে তুমি চেনো কি করে? আগে আমার সম্পর্কে জ্ঞাতি ভাই হয়। 1 সপ্তাহ আগে একটা কাজে গিয়েছিলাম ওদিকে। ওই বাড়ি ছিলাম 2 দিন। তখনই কথায় কথায় আপনার কথা উঠেছিল। সব শুনে বুঝলাম আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে। তাই বড় আশা নিয়ে আপনার কাছে ছুটে আসা। আসলে আমার বাড়িতে একটা ওই রকম সমস্যা তৈরি হয়েছে ঠাকুর মশাই। একটা অলৌকিক উপদ্রব, একটা সমস্যা যেটা যেটা সমাধান না আমি কিছুতেই খুঁজে বের করতে পারছি না, কাউকে বলতেও পারছি না। লোকটা ঘরে ঢোকার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম ওর মুখের মধ্যে একটা
ভয়ের ভাব খেলা করছে। মানুষ পরপর অনেকগুলো ঘটনা দ্বারা ভীত সন্ত্রস্ত হলে মুখের ভাব এমনই হয়ে থাকে। তা গত সপ্তাহের পর আর কেউ মারা গেছে ওই পুকুরে নেমে? লোকটা প্রথমে হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তারপর একটা শ্রদ্ধাবনত দৃষ্টিতে হাত জোড় করে বলে উঠল, ধন্য, ধন্য আপনি। আমি ঠিক লোকের কাছেই এসেছি। রণদা একটি কথাও বাড়িয়ে বলেনি। আপনি কি করে বুঝলেন আমি ওই পুকুরের ব্যাপারে কথা বলতে এসেছি? সেটা আপনি বললে বুঝবেন না। এসব ছাড়ুন, গোটাটা খুলেই বলুন। কিছু বাদ দেবেন না, ছোট ছোট ঘটনাও নয়, কেমন? রামনগর গ্রামের অবস্থা সম্পন্ন জমিদার ছিলাম আমরা এককালে। ও গ্রামে গেলেই আপনি ভট্টাচ বাড়ি বললে যে কেউ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এককালে খুব প্রভাব ছিল আমাদের, বুঝলেন। এখন সবই গেছে। সম্বল বলতে শুধুই ওই বিশাল বাড়িটুকুই আছে। আসলে আমার ঠাকুরদার অন্নদাচরণ ভট্টাচার্যের আমল থেকেই এই অধঃপতন শুরু। আমার ঠাকুরদার সত্যি কথা বলতে খুব একটা ভালো মানুষ ছিলেন না। বেশ স্বার্থপর, একগুঁয়ে এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। তবে উনি চোখ বোঝার পর থেকেই আমাদের পরিবার ক্রমশ পতনের দিকে যেতে থাকে। আসলে ঠাকুরদা নিজের ফুর্তি আনন্দ নিয়েই মেতে থাকতেন। তৎকালীন কোষাগারে যা অর্থ ছিল তার সিংহভাগই তিনি খরচা করে ফেলেছেন। নিজেও জমিয়েছিলেন অনেক, কিন্তু কিছুই রেখে যাননি আমাদের জন্যে, বা বলতে পারেন তার কোনো হদিশ আজ অবধি আমরা পাইনি। আমার বাবাই বলতে পারেন না এ ব্যাপারে কিছু। কোথায় যে ঠাকুরদার সেই সব টাকা পয়সা আছে কিছুই জানতাম না এতদিন। যাই হোক, এবার আসল কথায় আসি। আসবাবপত্র, থালা বাসন বেচে খেতে খেতে আমাদের জমিদারি এখন তলানিতে ঠেকেছে। সম্বল বলতে বাড়ির মধ্যে একখানি নারকেল বাগান আর তার পাশে একটা পুকুর। আমার 2 মেয়ে, বড়টির বিয়ে দেব আর 2 মাস বাদেই। বড় অর্থের প্রয়োজন হয়ে পড়েছে ঠাকুর মশাই। তাই ভেবেছিলাম পুকুরটাকে বেচে দেব, কিছু নগদ টাকা তো পাওয়া যাবে। তবে পুকুরও বহুদিন ব্যবহৃত হয় না। পানা জমে জমে একেবারে কালো হয়ে গেছে তার জল। এই পুকুরটা নিয়েই যত কাণ্ড, বুঝলেন। আমার বাবাকে কখনো দেখিনি ওই পুকুর ব্যবহার করতে। আমরাও ছোটবেলা থেকে পুকুর থেকে অনেকটা দূরেই থাকতাম, বড়দের নিষেধে আর কি। পরে বড় হয়ে জেনেছিলাম আমার ঠাকুরদার নাকি কি সব কুকীর্তি ওই পুকুরের সাথেই নাকি জড়িত রয়েছে। কি সব সাপ টাপ রয়েছে। বেশি ঘাটাঘাটি করিনি কোনোদিনও। জানেনই তো, রক্ষণশীল জমিদার বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি। ওই পুকুরের মতোই পড়ে থাকতো। 5টা পয়সা ওখান থেকে আয় হতো না। আমাদের ওই পুকুরটা কোনোদিনও লিজ দিইনি। নিজেরা মাছ চাষ করিনি, কিছুই হয়নি। কিন্তু বর্তমানে আমি নিরুপায়। ওটি না বেচলে পরে বড় মেয়ের বিয়ের অর্থ সংকুলান করতে কাল ঘাম ছুটে যাবে আমার। বাড়িতে অমন একটা পুকুর থাকতে অন্য কোনো উৎস থেকে অর্থ কেনই বা আমি জোগাড় করতে যাব বলুন। তাই বাবা এবং পরিবারের অন্য বড়দের নিষেধ একরকম অমান্য করেই পুকুর সংস্কারের কাজে হাত দিই। এই থেকে শুরু যত বিপত্তি। ভেবেছিলাম পুকুরের কচুরি পানা আগাছা সব পরিষ্কার করে তারপর বেচার জন্যে লোক খুঁজব। গ্রামের দিকে বদ্ধ জলাশয় কেউ কিনতে চায় না, জানেনই তো, কারণ সকলেরই বাড়িতে প্রায় পুকুর আছে। এসব ভেবেই 2-3 জন লোক লাগিয়েছিলাম। এরা সব গ্রামের বাইরেই থাকে, অত্যন্ত গরিব। 2 পয়সার বিনিময়ে মানুষের বিভিন্ন নোংরা কাজ এরা করে দেয়। আপনি বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, তখন ভর দুপুর বেলা ওরা পুকুরে নেমে 2-1 গাছা কচুরি পানা উপড়েছে কিনা
তাদের মধ্যে একজন ছিল একটু বেশি বয়স্ক। হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পেল সবাই। সে একেবারে পুকুরের মাঝখানটায় চলে গিয়েছিল। আমি নিজে পুকুরের পাড়ে দাঁড়িয়ে তদারকি করছিলাম। সবাই মিলে অবাক হয়ে দেখলাম লোকটা পুকুরের মাঝখানে গিয়ে একেবারে স্থাণু হয়ে দাঁড়িয়ে গেছে। মুখ দেখে মনে হচ্ছে অসম্ভব যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। কচুরি পানা শ্যাওলা ভেঙে লোকটার কাছে পৌঁছনোর আগেই মুখে গ্যাজলা উঠে গা হাত পা ছুঁড়ে পুকুরের মধ্যেই তলিয়ে গেল লোকটা। কয়েক মুহূর্তের ব্যাপার। আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। পরে যখন ওকে জল থেকে টেনে তোলা হলো, তখন দেহে আর প্রাণ নেই। সকলেই ধরে নিয়েছে ততক্ষণে যে লোকটিকে কোনো ভয়ানক বিষাক্ত সাপে কামড় দিয়েছে। এসব আবদ্ধ জলাশয়, লতা পাতা, জল ঝাড়ির মাঝখানে বিষাক্ত সাপ থাকা আশ্চর্য কিছু নয়। তবে সারা শরীরে খুঁজেও কিছু কামড়ানোর চিহ্ন দেখতে পেল না কেউ। ভাবলাম স্ট্রোক হয়েছে। আশ্চর্যের তখনও বাকি ছিল। পরদিন সকালে খবর পেলাম ওর সাথে যে দুজনে এসেছিল তাদের মধ্যে একজন রাত্রিবেলায় মারা গিয়েছে রক্ত বমি করতে করতে। আর একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে সেই লোক বেমালুম উধাও। গোটা পাড়া তন্ন তন্ন করে খোঁজা হয়েছে তাকে, সে কোথাও নেই। এই নিয়ে ও পাড়ার বাগদি বেটিরা এসে আমার বাড়িতে বেশ রকম অশান্তি করে গেল। শাসিয়ে গেল ওই লোককে পাওয়া না গেলে আমার বাড়িতে আবারও হামলা করবে তারা। তার ওপর বাড়ির লোকের নিষেধাজ্ঞা অমান্য করে এসব করার জন্য আমাকে অনেক কথা শুনতে হলো বাড়িতেও। আমার তখন পাগল পাগল অবস্থা একেবারে। বারবার মনে হতে লাগলো, কেন ওই অভিশপ্ত পুকুরের অভিশাপ খুঁচিয়ে জাগিয়ে তুলতে গেলাম। এই ঘটনার প্রায় 4-5 দিন পর আবার অন্য জায়গা থেকে লোক এনে লাগালাম পুকুর পরিষ্কার করার জন্য। ইতিমধ্যে বাগদি পাড়ার ওই লোকটাকে পাওয়া গেল, তবে মৃত অবস্থায়। নিজের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অন্য একটা পুকুরের মধ্যে চুবে মরে পড়েছিল। আমার পুকুরে হয়নি, তাই আমার বাড়িতে কোনো অশান্তিও হয়নি। খবরটা শুনে খারাপ লেগেছিল, কিন্তু ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়ায় মনে মনে ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলাম। যাই হোক, এলো একটা বাচ্চা ছেলে। ওই ধরুন 17-18 বছর বয়স হবে। সে বলল সে একাই পারবে পুকুর পরিষ্কার করে দিতে, তবে 3-4 দিন সময় লাগবে। কোনো একটা কাজ এসে যাওয়ায় এবার আমি আর দাঁড়িয়ে থেকে তদারকি করতে পারিনি। ছেলেটাকে কাজে লাগিয়েছি সে কথা আমার খেয়ালই নেই। সন্ধেবেলায় এসে যখন ভিতরের মহলে ভাত খাচ্ছি, হঠাৎ করে মনে পড়ল, কই ছেলেটা তো এলো না মজুরি চাইতে। গিন্নিকে সে কথা জিজ্ঞেস করতে সেও মাথা নাড়ল। বুকের মধ্যে ছ্যাদ করে উঠল জানেন। ভাত টাত ফেলে দৌড়লাম পুকুরের দিকে। 1 বার 2 বার 3 বার চিৎকার করে ডাকলাম ছেলেটিকে। কোনো সাড়া নেই। চারপাশটা খুঁজে দেখলাম কোথাও জিরিয়ে নিচ্ছে কিনা। না, কিচ্ছু কোথাও নেই। বেশ ভয় পেয়ে গেলাম। আগেই 2টো মৃত্যুর দায় নিতে হয়েছে আমাকে। এখন কি করব তাই ভাবছি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ একটা বাচ্চা ছেলের গলায় খিলখিল করে হাসি শুনতে পেলাম পুকুরের অপর দিক থেকে। ভালো করে শুনে দেখলাম পুকুরের ওই পারে কচুবন থেকেই আসছে। ভুরু কুঁচকে তাকিয়ে আছি সেই দিকে। আপনি বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, সচক্ষে সজ্ঞানে দেখলাম ওই কচু বনের মধ্যে এক জোড়া নীল রঙের চোখ ধক করে জ্বলে উঠল। আর সাহস হয়নি সেখানে দাঁড়ানোর। বুঝলাম মস্ত বড় ভুল করেছি বাড়ির লোকের কথা না শুনে। না জেনে না শুনে অভিশাপকে জাগিয়ে তোলা আমার
উচিত হয়নি। যাই হোক, এই ঘটনার কথা বাড়িতে কিছু আর বললাম না। শুধু ছেলেটিকে পাওয়া যাচ্ছে না সেই কথাই বললাম। বুঝলাম আরও একটা মৃত্যুর দায় আমাকে নিতে হবে। আমার অনুমান অব্যর্থ প্রমাণ করে পরদিন সকালেই ছেলেটির দেহ ভেসে উঠল পুকুরে। ফুলে ঢোল হয়ে গেছে। আর এক প্রস্থ অশান্তি হলো বাড়িতে। গ্রামের থানার অত্যাচার সহ্য করতে হলো কয়েকদিন। কিছু টাকা পয়সা দিয়ে এখন তাদের মুখ বন্ধ করা গেছে ঠিকই, কিন্তু এভাবে আর কতদিন ঠাকুর মশাই? এই পুকুর না বেচতে পারলে আমার মেয়েটার যে গতি হবে না। এদিকে পাড়ায় হু হু করে রটে যাচ্ছে ভরচাজ বাড়ির পুকুরের দুর্নামের কথা। এরপর কে কিনবে বলুন পুকুরটা? তারপর নিজের চোখে যা দেখলাম তাতে অবিশ্বাস করি কিভাবে। এখন আর 100 টাকার লোভ দেখিয়েও ওই পুকুর পরিষ্কার করার লোক পাওয়া যায় না, জানেন? তারপর ওই কেনা তো দূরের কথা, কোন খদ্দের ওই অভিশপ্ত পুকুর কিনবে বলুন? আপনি যদি কিছু মনে না করেন, একটি বার আপনার চরণধুলি দেবেন আমার বাড়িতে। আবার চিন্তা করবেন না, আপনার যাতায়াত, থাকা, খাওয়া সমস্ত খরচা আমার। আমি বড় উৎকণ্ঠায় আছি ঠাকুর মশাই। এখন আপনি আমার একমাত্র ভরসা। লোকটির মুখের দিকে তাকিয়ে মায়া হলো আমার। ওই রোদের মধ্যে ভর দুপুরে আমার খোঁজ করতে এত দূর এসেছে। এই ব্রহ্মশাসন থেকে রামপুরহাট কি কম দূর? চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি সত্যিকার বিপদে পড়েই লোকটা এসেছে। বেশি কিছু না ভেবেই বললাম, আচ্ছা বেশ, তবে আজ নয়, আগামীকাল কিছু কাজ আছে। আপনি একটা কাজ করুন, আমার বাড়িতে এই 2 দিন থেকে যান, একসঙ্গে বেরোনো যাবে, কেমন? এ তো অতি উত্তম প্রস্তাব। কিন্তু আসলে আপনার বাড়িতে থাকার অনুরোধটা হয়তো আমি রাখতে পারবো না ঠাকুর মশাই। আমার অপরাধ নেবেন না। আমি কলকাতায় এসেছিলাম একটা কাজের জন্যে। এক বন্ধুর বাড়ি এসে উঠেছি। কাল সারা দিন লেগে যাবে। ওর বাড়িতেই থাকবো এমনই কথা হয়ে আছে। পরশুদিন আমি আপনাকে নিতে আসব। আমার সাথেই আপনি রওনা দেবেন। বেশ, তাই হবে। আসুন তাহলে আজ। ভবানীচরণ একটা কৃতজ্ঞতার হাসি হেসে বিদায় নিল। একদিন পর রওনা দিলাম ভবানীচরণের সঙ্গে। এক দীর্ঘ ট্রেন যাত্রার পর বহুদিন পর রামপুরহাট নেমে মনে হলো, এত দূর যখন এসেছি একটিবার তারা মাকে দেখব না? সামনেই তো তারাপীঠ। ভবানীচরণকে সে কথা বলতে সে এক বাক্যে রাজি হয়ে গেল। একটা টাঙা ভাড়া করে সে আমায় নিয়ে এলো তারাপীঠে। তখনকার দিনে অটো চলতো না, টাঙাই ছিল ভরসা। আহা, সে বড় শান্তির জায়গা জানো তো। এখন তো দ্বারকা নদীর জল টল শুকিয়ে একাকার অবস্থা। তখন টলটলে জল বইতো সে নদীতে। মহাশ্মশানে দাঁড়ালে পরে এক আশ্চর্য অপার্থিব সুন্দর অনুভূতি হয়। মন্দিরে মাকে দর্শন করলাম। তখন তারাপীঠে সব সিদ্ধ তান্ত্রিকরা পথে ঘাটে বিরাজ করত। এখন সব বেশিরভাগই বুজরুক। যাই হোক, তারাপীঠ দর্শন করতে করতে বিকেল গড়ালো। এসে পৌঁছলাম রামপুরহাট থেকে আরও 3 কিলোমিটার ভেতরে রামনগর গ্রামে ভট্টাচার্যদের বাড়িতে। বেশ খানিকটা সন্ধে হয়ে গিয়েছিল। তখন হেমন্তকাল, ভালো ঠান্ডা পড়ে গিয়েছে। কখন যে ঝুপ করে সন্ধ্যা নামে বোঝা যায় না। বাড়িতে ঢোকার আগে বাঁধানো একটা রাস্তা, পুরনো আমলের সেই ব্রিটিশদের বাংলার মতো। হাতখানিক দূরে একটা ছোট বাগান মতো চোখে পড়ল। সেখানে চাঁদের আলোয় জলজল করছে একটা পুকুর। এই যে ঠাকুর মশাই, এই সেই অপয়া পুকুর। পুকুরের দিকে তাকিয়ে কেমন যেন মনে হলো ভবানীচরণ ভুল কিছু দেখেনি। গুরুর কৃপায় যে কোনো স্থানে
কোনো অশুভ শক্তির উপস্থিতি আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। কেমন যেন অবাক চোখে তাকিয়ে রইলাম পুকুরের দিকে। ভবানীচরণ কথা বলতে বলতে এগিয়ে গেছে অনেকটা। আমি তাকিয়ে রয়েছি পুকুরের অপর পারে অন্ধকার কচু বনের দিকে। ঠিক তখনই কি দেখলাম জানো? একটা ৩-৪ বছর বয়সী বাচ্চা ছেলে সম্পূর্ণ উলঙ্গ আস্তে আস্তে বেরিয়ে এলো পুকুর পাড়ের কচু বনের ঝোপ থেকে। চোখ দুটো নীল রঙের, সেগুলো জ্বলছে। সারা শরীরটা যেন নীলচে রঙের একটা ধোঁয়া দিয়ে তৈরি। খিলখিল করে হেসে উঠল বাচ্চাটা। কোনো মানুষের বাচ্চা ওইভাবে হাসতেই পারে না। কান ধরে যায় সে রক্ত জল করা হাসি শুনলে। হাসতে হাসতে সে দৌড়ে এলো পুকুরের সামনে। আমার দিকে ফিরে একবার চাইল। বলতে লজ্জা নেই, আমার বুকের রক্ত হিম হয়ে গেছিল ওটার চোখের দিকে তাকিয়ে। আর ঠিক তারপরেই ঝাঁপ দিল পুকুরের ঠিক মাঝখানটাতে। কি হলো ঠাকুর মশাই, দাঁড়িয়ে পড়লেন যে? ভিতরে আসুন। হ্যাঁ, চলো চলো। ভবানীচরণের ডাকে আমার হুঁশ ফিরল। ব্যাপারটা তখনকার মতো কিছু মাথায় ঢুকলো না। আমি ভবানীচরণের সাথে ওর বাড়ির অন্দরমহলে ঢুকে গেলাম। আচ্ছা, আপনি যে কি সব চক্ষু টক্ষুর কথা বলছিলেন না, এই কি সেই? আহ, শোনোই না চুপ করে, বাগড়া দাও কেন? আমি মৃদু ধমক খেয়ে চুপ করে গেলাম। কাঁচুমাচু মুখ করে বসেই রইলাম। নিবারণবাবু আবারও বলতে শুরু করলেন। যাই হোক, ভট্টাচ বাড়িতে ভালোই খাতির যত্ন পেলাম আমি। বাড়িটা দেখলে বোঝা যায় সত্যিই এককালে জমিদারি ঠাঁটমাট ছিল এদের। বর্তমানে সব গেছে, কিন্তু তাও আমার যত্ন আত্মির খামতি করলো না এরা। রাতে খেতে বসে দেখি এলাহি আয়োজন। বাসমতি চালের ভাত, দুটো বড় বড় পাবদা মাছ, খাসির মাংস, শুক্তো, পায়েস, সন্দেশ। আরে আরে, করছো কি? এত একেবারে খাওয়া যায় কখনো? এ কি যে বলেন ঠাকুর মশাই, এ কিঞ্চিত আয়োজন করতে পেরেছি আপনার জন্যে, এইটুকু আহার আপনাকে গ্রহণ করতেই হবে। খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে আমার কোনোদিনই ঠিক মতো ঘুম আসতে চায় না। এ ব্যাপারে বাকি সকলের থেকে আমি আবার একটু উল্টো। ভবানীচরণের আতিথেয়তার কল্যাণে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে সেদিন আমার। খেয়ে দিয়ে উঠে ভবানীচরণ আমার জন্য যে ঘরটা ঠিক করে দিয়েছিল সে ঘরে কিছুক্ষণ পায়চারি করে বেড়ালাম। তারপর কি মনে হতে ভবানীচরণকে ডেকে পাঠিয়ে বললাম, আমি একটু পুকুরের ধারে যাব। সদর দরজাটা খুলে দিতে বলো তো। এই রাত্রিবেলায় আপনি? আমার জন্য চিন্তা করো না, কিচ্ছু হবে না আমার। ভবানীচরণ মুখের উপর না করতে পারল না আমাকে। আকাশে চাঁদ থাকলেও হাতে একটা লণ্ঠন নিয়ে গিয়েছিলাম। পুকুর ঘাটে গিয়ে জুতো পেতে বসলাম। চোখ বন্ধ করে একটানা কিছুক্ষণ নিঃশ্বাস নিলাম। মনে একটা মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর সোজা তাকালাম পুকুরের ঠিক মাঝখানটাতে। আমার মন বলছিল ওখানে যত রহস্য লুকিয়ে আছে, এবং আমার অনুমান মিলে গেল। চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়ে উঠল। পুকুরের কালো জল ভেদ করে দেখলাম একটা সিন্দুক ডুবে রয়েছে পাঁকের মধ্যে। আর একটু মনোনিবেশ করলাম। সিন্দুকের ভেতরে দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণ চেষ্টা করে তাও সম্ভব হলো। অবাক হয়ে গেলাম। দেখি সিন্দুকের মধ্যে ঠাসা রয়েছে সোনার মোহর, একদম কানায় কানায়।
একটা জিনিস আমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেল। যে বাচ্চাটিকে আমি সন্ধেবেলায় দেখেছিলাম সে হলো একটি যক্ষ, এবং এই সিন্ধুকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তোমার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছো পার্থ। ওই বাচ্চাটি ছিল সেই যক্ষ। এবার ভেঙে বলি শোনো, যক্ষ ঠিক কি জিনিস। মহাডামর তন্ত্রের এক নিম্ন শাখার নাম হলো ভূত ডামর। এই ভূত ডামরে বিভিন্ন রকমের নিম্ন স্তরের জীবের উল্লেখ রয়েছে, যারা ভয়ঙ্কর নিষ্ঠুর ও আবেগহীন। এদের সাধনা করে জাগিয়ে তুলতে হয়। সে সাধনাও অতি নিম্নমানের। সাধনা করে এদের বশে আনতে পারলে এদের দিয়ে করানো যায় অনেক কিছু। এরকম এক নিম্ন স্তরের জীব হলো যক্ষ। এদের একরকম প্রেতই বলা যায়। এদের কাজ হলো কোনো মূল্যবান সম্পত্তি পাহারা দেওয়া। যক্ষ জাগানোর প্রক্রিয়ার ব্যাপারে তোমাকে বলেছিলাম না একটু আগে? শোনো, এই যক্ষ জাগানোর পদ্ধতি অতি ভয়ঙ্কর। আচ্ছা, তোমরা দশ মহাবিদ্যার নাম নিশ্চয়ই শুনেছ। মহামায়া আদ্যাশক্তির 10টি ভয়ঙ্কর রূপ। সেখানে শেষ অথবা দশ মহাবিদ্যাকে চেনো? তিনি হলেন দেবী কমলা। একে তান্ত্রিক লক্ষ্মী বলা হয়। এর বিভিন্ন রূপ ভেদ আছে তার মধ্যে। অঘরী তান্ত্রিকেরা এর একটি রূপ পুজো করে থাকেন। একে যক্ষ লক্ষ্মী বলা হয়। আমরা বাড়িতে যেমন লক্ষ্মী ঠাকুরের প্রতিমা বা বিগ্রহ দেখি, তেমন সৌম্য দর্শনা দেবী ইনি নন। এর বিগ্রহ গুপ্ত পদ্ধতিতে পূজিত হয়। তোমাদের মতো সাধারণ মানুষেরা দেখলে মনে ভীতির সঞ্চার হবে। এই যক্ষ লক্ষ্মীর পুজো কোনো ছেলে খেলা নয় হে। যিনি যক্ষ জাগাতে চাইবেন তাকে প্রথমেই যক্ষ লক্ষ্মীর উদ্দেশ্য হোম করতে হয়। সে হোমের আহুতি কিসে দিতে হয় জানো? কটু গন্ধযুক্ত তেলে ভেজানো হুতম পেঁচার নখ, পেঁচার পালক, ঠোঁট, এছাড়া আরো অনেক ভয়ঙ্কর জিনিস যা আমি বলতে পারবো না। গিজ্জ জিনিস। যেটুকু বলা যায় বললাম তোমায়। যাই হোক, তারপর শোনো, এই যক্ষ লক্ষ্মীর হোম করার পর যে কাজটি করতে হয় তা আরো ভয়ঙ্কর এবং নৃশংস। যার ধন সম্পদ রক্ষা করার জন্য যক্ষ জাগাতে হবে, তারই রক্ত বইছে এমন একটি শিশুকে বলি দিতে হয় সেই যক্ষ লক্ষ্মীর নামে, এবং বলির পর শরীর থেকে মুন্ড আলাদা করার সাথে সাথে সে কাটা মুন্ডুটি নিয়ে তার কানে কানে বলে দিতে হয় কোন ধন সম্পদ রক্ষা করতে হবে, এবং সাথে সাথে সে যদি কোনো ওয়ারিশ রেখে যেতে চান তাহলে সেই ওয়ারিশের নাম ও ওই কাটা মুন্ডের কানে উল্লেখ করে দিতে হয়। তারপরে বিশেষ প্রক্রিয়া করে সেই বাচ্চাটির মাথা এবং দেহ আলাদা আলাদা জায়গায় পুঁতে দিতে হয়। তারপর সেই বাচ্চাটির আত্মা যক্ষ হয়ে পাহারা দেয় মূল্যবান সম্পদ, এবং যতদিন না সেই ওয়ারিশ নিজে এসে ধন সম্পদ উদ্ধার করছে ততদিন কেউ হাত দিতে পারে না। সেখানে হাত দেওয়ার চেষ্টা করলেই তার ক্ষতি করে যক্ষ। এমনকি তাকে মেরে ফেলতেও দ্বিধা বোধ করে না। বুঝতেই পারছো কিরকম ভয়ানক প্রক্রিয়া। নিবারণ ভট্টাচার্য একটু থামলেন। একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলেন ঘন ঘন। ঘরের মধ্যে একটা ঠান্ডা নিস্তব্ধতা বিরাজ করছে। প্রায় শুকিয়ে যাওয়া গলায় আমি জিজ্ঞেস করলাম, বলছিলাম যে ওই ওয়ারিশ বুঝতে পারে কি করে যে যক্ষের কাছে তার ধনসম্পদ লুক্কায়িত আছে? ভালো প্রশ্ন করেছো। তাহলে শোনো, সঠিক সময় হলে যক্ষ নানাভাবে তাকে ইঙ্গিত দেয়। সে কিছু একটা দেখাতে চায়, বোঝাতে চায়, বা এমন কিছু একটা করে যাতে
ধন সম্পদ আপনা আপনি তার হাতে চলে আসে। মোট কথা, কোনো না কোনো উপায়ে সে তার ওয়ারিশকে ধন সম্পদ দিয়েই যায়, কারণ তার হাতে ধন সম্পদ তুলে দিলেই যক্ষের মুক্তি। না হলে সে সারা জীবন ওই ধন সম্পদের সঙ্গে আটকে থেকে যাবে। আর ঠিক এই কারণেই আমি বুঝতে পেরেছিলাম পুরো ব্যাপারটা। ওই পুকুরে যে সোনার মোহর ভর্তি সিন্দুক লুকানো ছিল, তাকে পাহারা দিচ্ছে ওই যক্ষ। কিন্তু অনেকগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তবে সেগুলো সবই অনুমান বলতে পারো, সঠিক কিনা জানি না। এর জন্য আমাকে একবার ভবানীচরণের সাথে কথা বলা দরকার হয়ে পড়ে। সেদিন রাতের মতন ওকে আর জ্বালালাম না। পরদিন সকালে খাওয়া দাওয়ার পর ওকে ডেকে পাঠালাম আমার ঘরে। ভবানীচরণ ঘরে ঢুকতেই সরাসরি বললাম, দেখো ভবানীচরণ, তুমি যাকে মানে সেই নীল চোখের যে বাচ্চাকে সেদিন সন্ধ্যায় পুকুরের ধারে দেখেছো, সেটি একটি যক্ষ, এবং ওই পুকুরে কিছু ধন সম্পদ লুক্কায়িত আছে। সে ওই জিনিসটি পাহারা দিচ্ছে। এতদিন ওই পুকুরে তোমার বাবা কাকারা কেউ হাত দেননি, তাই জন্য যক্ষ কারোর ক্ষতি করেনি। যেহেতু তুমি এখন পুকুর পরিষ্কার করার জন্য অন্য লোক লাগিয়েছ, তাই সে ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করেছে। পুকুরের মধ্যে একটা বড় সিন্দুকে ঠাসা সোনার মোহর রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই সব মোহরগুলোই তোমার ঠাকুরদার সম্পত্তি, তোমাদের জন্য রেখে গিয়েছেন। ভবানীচরণ দেখলাম বেশ শক্ত প্রকৃতির মানুষ। এতগুলো আশ্চর্য হওয়ার মতন তথ্য দিলাম, তাও তার মুখে তেমন কোনো বিকৃতি চোখে পড়ল না। শুধু বলল, তাহলে এখন কি করণীয় ঠাকুর মশাই? আমি সে প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আচ্ছা ভবানীচরণ, তোমাকে আমি কতগুলো প্রশ্ন করব, সব ঠিকঠাক উত্তর দেবে কিন্তু, কেমন? তোমার ঠাকুরদার ব্যাপারে তুমি যেটুকু আমার কাছে বলেছ, এর বাইরে এমন কিছু আছে কি যেটা তুমি বলতে চাও অথচ বলতে পারছো না? দেখো, নির্ভয়ে বলতে পারো। সবটা না জানলে আমি সমস্যার সমাধান করতে পারবো না। আমার বিশ্বাস এই সমস্ত ঘটনার সাথে তোমার ঠাকুরদার গভীর যোগাযোগ আছে। ভবানীচরণ কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো ঠাকুর মশাই, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে সেটা। আপনি তো জানেন জমিদার বংশের কেলেঙ্কারির কথা। আমার ঠাকুরদা একজন নিষ্ঠুর মানুষ ছিলেন। সে আপনাকে আগেই বলেছি। যখন আমাদের ঠাঁট বাঁট ছিল, তখন আমাদের বাড়িতে প্রতিটা মহলের জন্য এক দুজন করে দাস দাসী নিযুক্ত থাকত। আমি যত দূরে বাড়ির কানাঘুষো থেকে জানতে পেরেছি, আমার ঠাকুরদা মৃত্যুর 2 বছর আগে এরকম এক দাসীর সাথে সহবাস করেছিলেন এবং সেই দাসী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার একটি পুত্র সন্তান হয়েছিল। তাকে লালন পালনের দায়িত্ব ঠাকুরদাই নেন। তাছাড়াও জারজ সন্তান হওয়ার কারণে সেই দাসীও লজ্জায়, ঘৃণায়, ভয়ে স্বীকৃতি দেয়নি তার বাচ্চাটিকে। বাড়ির অন্য সকল দাস দাসীদের মুখ বন্ধ করেছিলেন আমার ঠাকুরদাই যথার্থ পরিমাণ অর্থ দিয়ে। বাচ্চাটি যখন 2 বছর বয়স, তখন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন ঠাকুরদা। আমি হয়তো আপনাকে আগে বলিনি, ঠাকুরদার তন্ত্রমন্ত্রের বিভিন্ন ভয়ঙ্কর ক্রিয়ার পারদর্শিতা ছিল। এসব কারণেই বাড়ির বাচ্চাদের ওর থেকে দূরে রাখা হয়। এক অমাবস্যার রাতে ছাদের ঘরে কি একটা যজ্ঞ করলেন সকলকে লুকিয়ে। যজ্ঞের শেষে ওই 2 বছরের বাচ্চাটিকে বলি দিয়েছিলেন। এই সমস্ত দৃশ্য আড়াল থেকে ঠাকুমা দেখে ফেলেছিলেন। এরপর থেকে তিনি ঠাকুরদাকে একটু এড়িয়েই চলতেন। মৃত্যুর শেষ দিনগুলোতেও তেমন ভাবে পাশে ছিলেন না তার। ভবানীচরণ থামল। আমার কাছে এতক্ষণে সব জলের মতো পরিষ্কার। বুঝলাম এই যজ্ঞ কার উদ্দেশ্যে করা হয়েছিল। সুতরাং ভবানীচরণের ঠাকুরদা
অন্নদাচরণ ভট্টাচার্যই জাগিয়ে তুলেছে যক্ষকে। যক্ষ লক্ষ্মীর হোম করে বাচ্চাটিকে বলি দিয়েছিল ভবানীচরণের ঠাকুরদা। কারণ দাসীর বাচ্চা হলেও রক্ত তো শরীরে বইছে। মানুষ কত নিষ্ঠুর! আমি শেষবারের মতো প্রশ্ন করলাম ভবানীচরণকে। আচ্ছা, আর একটা কথা বলো, ঠাকুরদার সাথে তোমার সম্পর্কটা ঠিক কেমন ছিল? দেখুন ঠাকুরমশাই, ঠাকুরদা যখন মারা যান তখন আমার বয়স মাত্র 10 বছর। যতদূর মনে পড়ে, উনি নিজে যতই জঘন্য মানুষ হন না কেন, আমাকে মনে প্রাণে ভীষণ ভালোবাসতেন। কিন্তু বাড়ির সকলের বারণ ছিল ঠাকুরদার বেশি কাছে আসার। এতে কষ্ট পেতেন বুঝতাম, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আর তাছাড়া আমারও ভয় লাগতো ঠাকুরদাকে। যদিও আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করেননি উনি। কালে ভদ্রে কখনো কাছে পেলে অনেক আদর করতেন। এই অবধি বলে ভবানীচরণ চুপ করে রইল, কিন্তু মুখ দেখে মনে হলো আরও কিছু বলতে চায়। আমি মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, তারপর? আর একটা কথা ঠাকুরমশাই, ঠাকুরদা তার 2 ছেলে অর্থাৎ আমার বাবা এবং কাকাকে একদমই পছন্দ করতেন না। আসলে সত্যি কথা বলতে কি, আমার বাবা এবং কাকা দুজনেই ছোটবেলা থেকেই ঠাকুরদার ধাঁচ পেয়েছিলেন, কিন্তু একটু বেশি পরিমাণে। ঠাকুরদা তাও নিজের জন্য অনেক কিছু জমিয়েছিলেন, কিন্তু সত্যি কথা বলতে আমার বাবার এবং কাকার প্রবণতা হলো বেঁচে খাওয়ার। আজ এদের দুজনের জন্যেই বাড়ির এই অবস্থা। এত বড় জমিদারি কিভাবে সারাটা জীবন বসে বসে খেয়ে শেষ করে দিলেন। কিন্তু আমার বাবা এবং কাকা দুজনেই নিজের দোষ ঢাকতে আমার ঠাকুরদার বিলাসবহুল জীবনযাত্রাকে দায়ী করেন, এবং এই থেকেই ধরে নেন যে ঠাকুরদাই সব উড়িয়ে দিয়ে পরপারে চলে গেছেন। এ কথা সত্যি নয় ঠাকুর মশাই। আমি বড় হবার পর নিজে দেখেছি। আপনি বললেন না, ঠাকুরদা হয়তো পুকুরে মোহর লুকিয়ে রেখে গেছেন এবং ওই যক্ষ তা পাহারা দিচ্ছে। বাবা এবং কাকার হাত থেকে তার শেষ সম্বলটুকু বাঁচাতেই হয়তো এসব করেছিলেন তিনি। তিনি চাইতেন না কখনোই বাবা কাকার হাতে ওই ধন সম্পদ পড়ুক। যাই হোক, আমি উঠি এবার। হ্যাঁ, একটু বেরোতে হবে। আপনি সকালের খাবার খেয়েছেন তো? আচ্ছা, বেশ ভবানীচরণ, তুমি এবার এসো। সন্ধ্যের পরে আমার ঘরে এসো, কাজ আছে। আর হ্যাঁ, আজ সন্ধ্যার পর বাড়ির কেউ যেন বাড়ি থেকে 1 পা না বেরোয়। ভবানীচরণ ঘাড় নাড়িয়ে চলে গেল। আচ্ছা, এই অবধি তো শুনলে, কি মনে হচ্ছে বলো তো? কে হতে পারে অন্নদাচরণের ওই ধন সম্পদের ওয়ারিশ? আমার দিকে তাকিয়ে সরু চোখ করে প্রশ্ন করলেন নিবারণ ভট্টাচার্য। গল্পের তোরে এমনই হারিয়ে গিয়েছিলাম যে বেশ কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপরে অবাকভাবে বললাম, ভবানীচরণ আবার কে? আপনি তো বললেন ওর ঠাকুরদা ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমিও তখন তোমার মতো ঠিক এটাই ভেবেছিলাম, কিন্তু নিশ্চিত হতে পারিনি তখনকার মতো। শুধু একটা অনুমান করে নিয়েছিলাম। তবে আমার মন বলছিল ভবানীচরণ ছাড়া অন্য কেউ হতে পারে না। অনুমানের উপর ভিত্তি করেই ভবানীচরণকে দিয়েই উত্তরীয় গুপ্তধন উদ্ধার করানোর সিদ্ধান্ত নিয়ে ফেললাম। অনেক ঝুঁকি ছিল এতে। তা যাই হোক, শোনো তারপর কি হলো। সেদিন আমি প্রস্তুত ছিলাম। সন্ধে হতেই 1 ঘটি জল নিয়ে এসে সেই মন্ত্রপুত করে বাড়ির চারদিকে ছড়িয়ে গণ্ডি কেটে দিলাম। বাড়ির সকলকে, বিশেষ করে মহিলাদের বললাম তারা যেন আজ রাতটা বাড়ির বাইরে না বেরোন, কোনো দরকার থাকলেও নয়। তারপর যথাসময়ে ভবানীচরণকে নিয়ে উপস্থিত হলাম সেই পুকুর পাড়ে। শীতের রাত,
সন্ধ্যা নামলেই সব নিঝুম। দুজনেই গামছা নিয়ে বেরিয়েছিলাম। ওর হাতে একটা শাবল দিয়েছি। এই কাজটা সকালেও হতো, কিন্তু এসব ক্রিয়া সকালে না করাই ভালো। তাছাড়া যক্ষ কোনো ক্ষতি করতে চাইলে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমায় যেগুলো করতে হবে তার জন্য চাই রাতের অন্ধকার। যাই হোক, যক্ষ প্রতিহত করার মতন সমস্ত প্রস্তুতি নিয়েই এসেছিলাম। যদি সত্যিই ভবানীচরণ এই ধন সম্পদের উত্তরাধিকারী না হয়, তাহলে যক্ষ তাকে আক্রমণ করবেই, সাথে আমাকেও। ঘাটে নেমে জলে পা দিতেই সারা শরীর জমে গেল। রোজ ব্যবহার করলে সেই জলাশয়ের জল এত ঠান্ডা হয় না। বহুকাল যাবৎ শ্যাওলা পানা জমে জমে জলের শীতলতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে যেন। আমার আগে আগে নামতে লাগলো ভবানীচরণ, পেছন পেছন আমি। এক হাত দিয়ে তাকে স্পর্শ করে রয়েছি। সারা পুকুরে এত পানা এবং শ্যাওলা, নামতে বেশ বেগ পেতে হচ্ছে। এইভাবে যখন প্রায় গলা সমান জলে নেমে গিয়েছি, চারদিকে তাকিয়ে বুঝলাম আমরা পুকুরের মাঝ বরাবর। আমি ভবানীচরণকে বললাম, এবার ডুব দাও, একবারে তুলে আনবে, কেমন? ভবানীচরণ অনেকটা নিঃশ্বাস নিয়ে ডুব দিল, সাথে আমিও। স্পর্শে বুঝলাম ভবানীচরণ নিচের পাঁক কাদা শাবল দিয়ে উপড়ে উপড়ে ফেলছে। জল ঘোলা হয়ে গেল। ভবানীচরণ আমায় একটা হ্যাঁচকা টান দিল। বুঝলাম সিন্দুকটা খুঁজে পেয়েছে সে। সঙ্গে সঙ্গে এটাও টের পেলাম ঘোলা জল কেমন স্বচ্ছ হয়ে উঠছে। একটা নীলচে আলো জ্বলে পুকুরের নিচটা ভরে উঠেছে। এতটাই স্বচ্ছ হয়ে উঠেছে যে জলের নিচটাও দেখা যাচ্ছে এবার। দেখলাম আমার অনুমানই ঠিক। সিন্দুকটা ভবানীচরণের পায়ের সামনে। সামনের দিকে তাকিয়ে ভবানীচরণ, সাথে আমিও। আমাদের ঠিক সামনে জলের তলায় পুকুরের পাঁক কাদার মধ্যে হাঁটু মুড়ে বসে রয়েছে সেই বাচ্চা ছেলেটি। তার দৃষ্টি আমার দিকে নয়, ভবানীচরণের দিকে। ভাঁটার মতন তার চোখ দুটো জ্বলছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। তোমরা জানো হয়তো, জলের তলায় কোনো আওয়াজ শোনা যায় না, কিন্তু একটা খিলখিল হাসির শব্দে ভরে উঠল চারদিকটা। স্পষ্ট শুনতে পাচ্ছি আওয়াজ, আর জলের মধ্যে তা আরো বিকৃত, আরো বীভৎস শোনাচ্ছে। অবাক হয়ে দেখলাম সেই যক্ষ এগিয়ে এলো সিন্দুকের দিকে, তারপর হাত দিয়ে টেনে তুলল। ভবানীচরণ তো ভয়ে আতঙ্কে আমায় খামচে ধরেছে। আমি কোমরের কাছে একটা মাদুলি নিয়ে নেমেছিলাম। সেটা হাতড়ে বের করে আমি মনে মনে একটা মন্ত্র পড়লাম। ওং রিং দুং দুর্গায় ত্রাইমাম, ওং রিং দুং দুর্গায় ত্রাইমাম, ওং রিং দুং দুর্গা। কিন্তু তার প্রয়োজন পড়ল না। বরং অবাক হয়ে দেখলাম বাচ্চাটি সিন্দুকটি তুলে ভবানীচরণের হাতে দিয়ে দিল। ততক্ষণে আমাদের শ্বাস ফুরিয়ে এসেছে। আমি ভবানীচরণের হাত ধরে টান দিলাম। দুজনে উঠে এলাম জলের উপরে, এবং সঙ্গে সঙ্গেই দেখলাম জলের নিচ থেকে একটা নীল আলো বেরিয়ে উপরে ভেসে উঠল। তারপর সেটা শূন্যে ভাসতে লাগলো। তারপর ধীরে ধীরে উপরে উঠে কোথায় যেন মিলিয়ে গেল আলোটা। দেখলাম ভবানী সিন্দুক টেনে তুলতে পারেনি। এত ভার ছিল তার,
সেটা ভবানীর হাত ফসকে জলেই তলিয়ে গিয়েছিল। আবার পাড়ে উঠে গা মুছে ভবানীকে বললাম, কাল সকালে সিন্দুকটা তুলে নেবে, ভয় নেই, আর কোনো ক্ষতি হবে না কারোর। সে চলে গেছে। এর মানে কি ঠাকুর মশাই? তাহলে কি আমি? হ্যাঁ, তুমি তোমার ঠাকুরদার সেই গুপ্তধনের উত্তরাধিকারী। আমার ধারণাই ঠিক। আমি এমনটাই অনুমান করেছিলাম। ভবানীচরণ কৃতজ্ঞতাবশত আমার হাত দুটো জড়িয়ে ধরল। তার চোখে জল। ঠাকুর মশাই, আপনি যে আমার কি উপকার করলেন তা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের সংসারে এখন যা টানাটানি চলছে তাতে আমাদের সত্যি অর্থের দরকার প্রচুর। এই সিন্দুকটা পেলে আমাদের যে কি উপকার হবে, তাছাড়া এত বড় অভিশাপের হাত থেকে আপনি আমার গৃহকে মুক্ত করেছেন। আমাকে নয় ভবানী, তোমার ঠাকুরদার বিদেহী আত্মাকে ধন্যবাদ জানাও। তিনি যাই থাকুন না কেন, তোমার প্রতি তার ভালোবাসা কিন্তু মিথ্যে ছিল না। পরদিন ভোরবেলা দুজন বিশ্বস্ত চাকরকে দিয়ে সিন্দুক তোলানো হয় এবং খুলে দেখা যায় আমি যা বলেছি তাই 16 আনা সত্যি। সিন্দুক ভর্তি রয়েছে বহুকালের পুরনো সোনার মুদ্রায়। ভবানীচরণ কৃতজ্ঞতাবশত আমাকে সেখান থেকে এক থলি দিতে চেয়েছিল। আমি নিতে চাইনি। লোভ বড় বাজে জিনিস, জানো তো। ওসবের বশবর্তী হতে গুরু কড়াভাবে বারণ করেছেন। যাই হোক, আরও 2 দিন ওদের অনুরোধে থেকে গিয়েছিলাম ওদের গ্রামে। ইলাহি খাবার দাবারের আয়োজন ছিল বটে সেই 2 দিন। সেই ভোজের কথা মনে পড়লে এখনো জিভে জল আসে। যাই হোক, এই কাহিনীতে আমার ভূমিকা কেবলই পথ প্রদর্শকের। হোম যজ্ঞ মন্ত্রতন্ত্র সেরকমভাবে কাজে লাগেনি এখানে। নিবারণ ভট্টাচার্য থামলেন। আমি শুকিয়ে যাওয়া গলায় একটা ঢোক গিললাম। সঙ্গে সঙ্গে চোখ পড়ল ঘড়ির দিকে। সন্ধ্যা 6:30 বেজে গিয়েছে। এর পরের ট্রেনটা ধরতে না পারলে কলকাতায় পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তাই আমি আর দেরি না করে তাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। নমস্কার, আমি অয়ন। অভিশপ্ত অশ্বমেধে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছিলেন আকাশ গুহর কলমে দশম মহাবিদ্যা গল্পটি। প্রতিবারের মতো আপনাদের কাছে আবারও জানতে চাইছি, কেমন লাগলো আপনাদের গল্পটি? দশম মহাবিদ্যা, আপনারা কি জানেন এই দশম মহাবিদ্যা কি? আগে কি কখনো শুনেছেন তান্ত্রিক লক্ষ্মীর সম্পর্কে? গল্পটির সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি হাইপ আমাদের এই প্রচেষ্টাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। আজ আসি, আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে, এই সময়। নমস্কার।